ঠিক আছে, আজকে আমাদের বিষয় হচ্ছে উইন্ডোজ ব্যাচ স্ক্রিপ্টিং। স্ক্রিপ্টিং আর প্রোগ্রামিং এর মধ্যে ডিফারেন্স কি আছে সবার আগে এটা জানতে হবে। প্রোগ্রামিং মানে হলো আমাদের সোর্স কোড লেখা একটা ফাইলের মধ্যে, মূলত সোর্স ফাইলের মধ্যে আমরা সোর্স কোডটা লিখে সেটাকে আমরা সেভ করি একটা এক্সটেনশন দিয়ে। যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখছি সেই ল্যাঙ্গুয়েজে যেই এক্সটেনশনে সেভ করতে হয় সেই এক্সটেনশনেই আমরা সেভ করি। সেটা হচ্ছে প্রোগ্রামিং। আর উইন্ডোজ ব্যাচ স্ক্রিপ্টিং, এখানে যে স্ক্রিপ্টিং কথাটা আছে, স্ক্রিপ্টিং আর প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, দুটো একই জিনিসকে বোঝায়। প্রোগ্রামিং মানেও কোড লেখা, স্ক্রিপ্টিং মানেও কোড লেখা। পার্থক্য এটাই যে স্ক্রিপ্টিংটা করা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দ্বারা আর প্রোগ্রামিংটা করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি সেটাও জানতে হবে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে লাইট ওয়েট ভার্সন অফ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমনি জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা অবজেক্ট ওরিয়েন্টেড, মানে ফুল ফ্লেজড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাতে অবজেক্ট ওরিয়েন্টেশনের একটা ভালো কনসেপ্ট আছে, সলিড। আবার জাভা স্ক্রিপ্টও আছে একই পাশে। জাভা স্ক্রিপ্টে যেভাবে অবজেক্ট গুলোকে ইমপ্লিমেন্ট করেছে বা অবজেক্ট ওরিয়েন্টেশনের যে কনসেপ্ট গুলো আছে সেটা জাভার মতন নয়, দুটো আলাদা। আর যদি কম বেশি দিক দিয়ে বিচার করি তাহলে জাভা স্ক্রিপ্টটা লাইট আর জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেক হেভি। কারণ ওতে অবজেক্ট ওরিয়েন্টেশনের যে কনসেপ্টটা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্ট গুলো, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, মেথড ওভারলোডিং, ওভাররাইডিং, আরো যে সমস্ত আমাদের কনসেপ্ট গুলো আছে, কনস্ট্রাক্টর, এইগুলো জাভা স্ক্রিপ্টেও আছে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তাতেও আছে। খালি পার্থক্য একটাই যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা জাভা স্ক্রিপ্টটা জাভার থেকে লাইটার। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশনটা, কনসেপ্ট গুলো অনেকটা এক হলেও ইমপ্লিমেন্টেশনটা আলাদা। জাভা স্ক্রিপ্টটা চলে ক্লায়েন্ট সাইডে, ওয়েব ব্রাউজারে চলে। এখন ওয়েব ব্রাউজারের বাইরেও চলছে, নোড জেএসএ চলছে, ইলেকট্রনে হাইব্রিড অ্যাপ্লিকেশন গুলো তৈরি হচ্ছে, ওগুলো উইন্ডোজ এর মধ্যেই চলছে। কারণ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটার মধ্যেই জাভাস্ক্রিপ্ট গুলোকে এক্সিকিউট করা হয়, সেই জন্য চলে। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা সবসময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে লাইট ওয়েট ভার্সনের হয়। জাভার ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট, ভিভি স্ক্রিপ্ট হচ্ছে ভিজুয়াল বেসিক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লাইট ওয়েট ভার্সন হচ্ছে ভিভি স্ক্রিপ্ট। ঠিক আছে, তো এইগুলোতে অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্ট গুলো সেগুলো থাকলেও এগুলোর ইমপ্লিমেন্টেশন, কোডিং স্ট্রাকচার, সিনট্যাক্স, এগুলোতে ডিফারেন্স আছে। আর এগুলো লাইটার হয়, মানে ইমপ্লিমেন্ট করা একটু সহজ হয়। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জিনিসটা আরো গুছিয়ে সিনট্যাক্স গুলো আমরা লিখি, কিন্তু ওটা একটা সলিড টাস্ক অ্যাচিভ করার জন্য, একটা সলিড প্রবলেম সলভ করার জন্যে, মানে ইন কন্ট্রাস্ট, মানে একটুখানি জটিল প্রবলেম, কমপ্লেক্স প্রবলেম গুলো সলভ করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়। আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা অন্যদিকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা আমাদের ইউজ হচ্ছে সিস্টেমের টিঙ্কারিং করার জন্য, মানে মেনলি অটোমেশন পারপাসে। অটোমেশন কি পরে আসছি, তার আগে বলছি যে স্ক্রিপ্টিং এর মেন অ্যাপ্লিকেশন হচ্ছে ছোটখাটো প্রবলেম সলভিং, বা ছোটখাটো কোনো প্রবলেম আছে সেটাকে আমাকে সলভ করতে হবে, অটোমেট করতে হবে, বা যেটাকে মানে হ্যাকিং একটা প্রচলিত শব্দ। ঠিক আছে, হ্যাকিং মানে কি? হ্যাকিং মানে হলো সিস্টেমের যে উইক পয়েন্ট আছে সেই উইক পয়েন্টটাকে টার্গেট করে অ্যাটাক করা।
ঠিক আছে? তো এই সমস্ত কাজে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলো খুব ভালো কাজ করে। কারণ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন এর গঠনটাই এমন যে ও খুব মানে লেস রিসোর্সেও চলতে পারে। ঠিক আছে? এনভায়রনমেন্ট সেটআপের অত প্রয়োজন হয় না, রান টাইমটা থাকলেই চলে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং আর স্ক্রিপ্টিং এর কথা যখন হবে, দুটো অ্যাকশনের দিক দিয়ে একই। ওটাতেও আমাকে কোড লিখতে হয়, এটাও কোড লিখতে হয়। প্রোগ্রামিং এর ক্ষেত্রেও সোর্স ফাইলে আমরা কোড লিখি, এর ক্ষেত্রেও সোর্স ফাইলে কোড লিখি। খালি গঠনের দিক থেকে আলাদা। একটা প্রোগ্রামিং করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে, স্ক্রিপ্টিং করা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা হেভি ভার্সন, ফুল ফ্লেজড ভার্সন। তাতে সিনট্যাক্স গুলো অনেক গোছানো, তাতে কনসেপ্ট গুলো সব সলিড আছে। কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কনসেপ্ট গুলো অনেকটা সাপোর্ট করলেও সবকটা করবে না। আর সিনট্যাক্সের দিক থেকেও অনেকটা লাইট, অত কিছু লিখতে হয় না, অল্প লিখেই রেজাল্ট অ্যাচিভ করা যায়। যেমনি আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখে একটা স্ক্রিনে কনসোলে একটা কিছু ডিসপ্লে করি জাভার ক্ষেত্রে, কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা অ্যালার্টের ভেতর দিয়ে দিলে বা কনসোলের ভেতর কনসোল ডট লগ করে দিলেই আমাদের কিন্তু রেজাল্টটা দেখায়, আমাদের আর কিছু লিখতে হয় না। তো এটাই হচ্ছে লাইট ওয়েট ভার্সন এই কারণে। কারণ শুধু সিস্টেম ডট আউট প্রিন্টএলএন লিখলে তো হবে না, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন বয়লার প্লেট কোডগুলো লিখতে হবে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে এইগুলো লিখতে হয় না দেখেই বলা হয় যে লাইট ওয়েট ভার্সন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো উইন্ডোজ ব্যাচ স্ক্রিপ্টিংটাও ওই রকমই ব্যাপারটা, স্ক্রিপ্টিংই করা হয়। এবারে যেটা জানতে হবে সেটা হচ্ছে অটোমেশন। অটোমেশনটা কি? অটোমেশন হলো, এটাও এগেইন একটা প্রোগ্রামিং করা হচ্ছে। এটা একটা প্রোগ্রামের সাহায্যে অটোমেশনটা অ্যাচিভ করা হয়। অটোমেশন মানে অটোমেটিক্যালি কোনো একটা কিছু কাজ করা। তো একটা প্রোগ্রাম আমাদের অলরেডি বানানো রয়েছে, ধরে নাও নেটবিনস বা ভিজুয়াল স্টুডিও কোড বা এই ধরনের কোনো একটা অ্যাপ্লিকেশন বানানো রয়েছে। যে অ্যাপ্লিকেশনটাকে আমি চাইছি ইউজার ইন্টারাকশন ছাড়াই নিজে নিজেই ওপেন হবে, আইডিটা বা অ্যাপ্লিকেশনটা নিজে নিজে ওপেন হবে, নিজে নিজে ওর সমস্ত বাটনগুলো ক্লিক হবে, নিজে নিজে টেক্সট বক্সে টেক্সট এন্টার হবে, অটোমেটিক্যালি সমস্ত কাজ হবে, ম্যানুয়ালি ইউজার ইন্টারাকশনের প্রয়োজন পড়ছে না। এই ধারণাটাকেই বলা হয় অটোমেশন। অটোমেশন মানে অটোমেটিক্যালি কাজগুলো হবে, আমাকে করতে হবে না। তো অটোমেটিক্যালি কাজটা কে করবে? মানুষ যদি না থাকে তাহলে এগেইন একটা সফটওয়্যারই করবে, একটা প্রোগ্রামিং কাজটা করবে। তার মানে যে অটোমেশন ইট ইজ দ্য মেকানিজম of automating processes of another application through the help of a third application or another application. তার মানে একটা অ্যাপ্লিকেশন আরেকটা অ্যাপ্লিকেশনকে চালাচ্ছে, একটা প্রোগ্রাম আরেকটা প্রোগ্রামকে চালাচ্ছে। এই প্রসেসটাকে বলা হবে অটোমেশন। যেমনি একটা মানুষ যখন গাড়িটা চালায়, গাড়িটা এটা একটা, যদি প্রোগ্রামের সাথে আমি তুলনা করি, গাড়িটা অলরেডি এটা একটা মেশিন, এটা একটা মেকানিজম, এটাকে চালাচ্ছে মানুষ। মানুষ যদি এটাকে ভাবে যে মানুষ চালাবে না, রোবট চালিত গাড়ির একটা ধারণা আছে আগে থেকে, যদি রোবট গাড়িটাকে চালায় তাহলে সেটা অটোমেশনের একটা উদাহরণ। মানুষ চালাচ্ছে না, মানুষ অ্যাক্টিভলি ইনভলভ নয়, একটা মেশিন আরেকটা মেশিনকে চালাচ্ছে, তো এটাকে বলা হবে অটোমেশন। অটোমেশনটা কেন করা হয়? অটোমেশন এই জন্যই করা হয় যে একটা রেগুলার বেসিসে একটা বোরিং কাজ বারবার মানুষকে যখন করতে হয় সে বোর ফিল করে। যদি এরকম একটা কোনো আমার সিনারিও থাকে যেখানে দেখা গেল যে প্রতিদিন সকাল 10টার সময় আমার গাছে জল দেওয়ার কথা, তো মাটির আর্দ্রতাটা আমি বিচার করতে চাইছি, সেই অনুযায়ী আমি জল দেবো কি দেবো না। তো যদি এই ধরনের একটা ইলেকট্রনিক সেট আপ করা হয় যে মাটির আর্দ্রতাটা বা হিউমিডিটিটাকে চেক করবে ডেইলি বেসিসে সকাল 10টার সময়, আর সেই মতো আমাকে ওয়াইফাইয়ের দ্বারা আমার কন্ট্রোলার যে থাকবে ঘরে, কন্ট্রোলার সিস্টেমকে একটা ফিড পাঠিয়ে দেবে, যে একটা ইনস্ট্রাকশন পাঠিয়ে দেবে যে হিউমিডিটিটা কম আছে জল দেওয়ার প্রয়োজন আছে, কি হিউমিডিটি বেশি আছে জল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখা গেল এই যে কাজটা হয়তো অটোমেশনের সাহায্যে আমি অটোমেশনটা কিছুক্ষণ আমি সাইডে রাখছি।
আমি ধরে নিলাম এই একই সিনারিও আছে, কিন্তু এই সিনারিওতে প্রতিদিন আমাকে ম্যানুয়ালি অ্যাপটাকে চালাতে হচ্ছে সকাল 10টার সময়। কারণ অ্যাপ্লিকেশনটা চালালেই সিগন্যালটা যাবে কন্ট্রোলারে, কন্ট্রোলার তারপর হিউমিডিটিটা চেক করবে, করে আমাকে জানাবে। তো এটাই যদি হয়ে থাকে, তো প্রতিদিন সকাল 10টায় আমাকে অটোমেট করতে হচ্ছে টাস্কটা। প্রতিদিন সকাল 10টার সময় আমাকে এই কাজটা করতে হচ্ছে, অ্যাপটাকে চালাতে হচ্ছে। অ্যাপটা ফার্দার ইনস্ট্রাকশন পাঠাচ্ছে, ভেরিফাই করছে। কারণ অ্যাপটা আমি বন্ধ রাখছি, অন্যান্য সময় বন্ধ থাকছে। এটা ডেলি সকাল 10টাতেই চালাতে হয় সিস্টেমে। সে হতে পারে উইন্ডোজ সিস্টেম বা অ্যান্ড্রয়েড মোবাইল হতে পারে, যে কোনো মোবাইল প্ল্যাটফর্ম হতে পারে। এবারে দেখা গেল যে এই যে ডেইলি কাজটা খুব করাটা আমার কাছে বোরিং হয়ে দাঁড়িয়েছে, আবার হয়তো ভুলে গেলাম কোনোদিন, ঠিক আছে? আবার দেখা গেল হয়তো এরম ধরনের কাজ যেটা আমাকে ডেইলি 1টা ঘন্টা ফালতু নষ্ট হচ্ছে, একই কাজ করতে হচ্ছে ম্যানুয়াল ওয়েতে, বোরিং। তো এইটা যাতে আমায় করতে না হয়, আমি তখন চাইবো ইউজার ইন্টারাকশনটা তো এখানে প্রয়োজন নেই, কারণ ডেইলি সেম জব, সেম কাজটাই করতে হচ্ছে। আমি অ্যাপটা খুলছি, হয়তো 15টা 16টা হয়তো অপশন আছে সেখানে, ঘাঁটছি, নানান রকম লেভেল দেখছি, ভেরিফাই করছি। যদি এই লেভেল এটা থাকে তাহলে এইটা করবে, ডিসিশন মেকিংও করছি। তো এইটা, এই ডিসিশন মেকিংটা তো একটা প্রোগ্রামও করতে পারে, বা ম্যানুয়াল সেম কাজই যদি থাকে, যদি ডিসিশন মেকিং নাও থাকে, সেটাও একটা প্রোগ্রাম করতেই পারে। তো সেই ক্ষেত্রে যদি আমি ইউজারের ইনভলভমেন্টটা সরিয়ে দিই, তাহলে একটা অ্যানাদার একটা প্রোগ্রামিং এর প্রয়োজন পড়বে, একটা প্রোগ্রাম বা একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যে কিনা এই অ্যাপ্লিকেশনটাকে কন্ট্রোল করবে। তা একটা অ্যাপ্লিকেশন যখন আরেকটা অ্যাপ্লিকেশনকে কন্ট্রোল করে, অটোমেটিক তখনই এটা অটোমেশন বলা হয়। একটা অ্যাপ্লিকেশন যখন আরেকটা অ্যাপ্লিকেশনকে কন্ট্রোল করবে, তখন সেই বিষয়টাকে বলা হবে অটোমেশন, কারণ অটোমেটিক্যালি কাজটা হচ্ছে, আমাকে কিছু করতে হচ্ছে না। ইউজার অ্যাবসেন্ট, ইউজারের এখানে ভূমিকা নেই। তো এইটাকেই বলা হয় অটোমেশন। স্ক্রিপ্টিং এরও এটাই কাজ, স্ক্রিপ্টিং এর মেন কাজ হচ্ছে অটোমেশন। অ্যাপ্লিকেশন ওর মেন অ্যাপ্লিকেশন হচ্ছে, স্ক্রিপ্টিং এর মেন অ্যাপ্লিকেশন হচ্ছে অটোমেশন। দেন হচ্ছে টিঙ্কারিং উইথ দ্য সিস্টেম, সিস্টেমের যে অবজেক্ট মডেল গুলো আছে সেগুলো দ্বারা কোনো টাস্ক করা। হুম, কোনো কিছু একটা সিস্টেমের উইক পয়েন্ট আছে, সেই উইক পয়েন্টে গিয়ে অ্যাটাক করে একটা কাজ করা, ঠিক আছে? সেটা হ্যাকিং এর অ্যাপ্লিকেশন হয়ে গেল। তো এই সমস্ত কারণে ব্যবহার হয় স্ক্রিপ্টিং বা স্ক্রিপ্ট। স্ক্রিপ্টিং করে কি করবে, আলটিমেটলি স্ক্রিপ্ট তৈরি করবে। প্রোগ্রামিং করে কি করবে, প্রোগ্রাম তৈরি করবে। তো স্ক্রিপ্ট আর প্রোগ্রামে এটাই পার্থক্য যে একটা প্রোগ্রাম একটা কম্পাইল প্রোগ্রাম বোঝায়। একটা প্রোগ্রাম বলতে একটা কম্পাইল প্রোগ্রামকে বোঝায়, যেটা নিয়ার টু অবজেক্ট কোডে পরিণত হয়েছে, যেমন ইএক্সি, ওই ধরনের। ইএক্সি আর যেটা জাভা ডট ক্লাস ফাইল থাকে, ওটাও তো মাঝামাঝি একটা কন্ডিশনে, ওটা পুরোপুরি নিয়ার, ওটা নিয়ার টু অবজেক্ট কোডও না, ওটা একটা বাইট কোড বলা হয়। ওইটাও ফার্দার ইন্টারপ্রিটেশনের প্রয়োজন হয়। তো এইটা হলো, এইগুলো তাও জাভাটাকে ধরা হবে যে এইগুলো প্রোগ্রাম। কিন্তু প্রোগ্রাম ইন দ্য সেন্স, যখন আমরা প্রোগ্রাম কথাটা বলি তখন কম্পাইল প্রোগ্রামকেই বোঝানো হয়, যেমন সি++-এ তৈরি ইএক্সি ফাইলগুলো। আর স্ক্রিপ্ট বলতে সোর্স ফাইলগুলোকে বোঝায়, যেটার মধ্যে সোর্স কোড লেখা আছে, সেগুলোকে স্ক্রিপ্ট বলা হয়। তো স্ক্রিপ্টিং আমরা যখন করি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা জেনারেলি একটা প্লেন টেক্সট ফাইলে কমান্ডগুলো বা স্টেটমেন্টগুলো ওয়ান বাই ওয়ান লিখি, লিখে তারপর সেটাকে রেসপেক্টিভ যে ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে তার যে এক্সটেনশন তাতে সেভ করতে হয়। তো এখানে ইন্ট্রোডাকশনে আছে, বলছে সবার আগে কমান্ড কি। বলছে a command is nothing but a word or keyword that instructs the system to do a specific task. Commands are of two types, internal and external. কমান্ড কি, কমান্ড হচ্ছে একটা বিশেষ শব্দ যেটা কম্পিউটারকে, মোর প্রিসাইসলি সিস্টেমকে, অপারেটিং সিস্টেমকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে। এক একটা কমান্ড এক একটা ইনস্ট্রাকশন দেবে। তো কমান্ড দু রকমের হয়, ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল কমান্ড হচ্ছে সেই কমান্ডগুলো যেগুলো কমান্ড ডট কম ফাইলটার মধ্যে এমবেডেড আছে। কমান্ড ডট কম বলে একটা ফাইল আছে, যেটার মধ্যে একটা লিস্ট আছে, সেই লিস্টে যে কমান্ডগুলো আছে, এই সমস্ত কমান্ডগুলো হচ্ছে বিল্ট ইন কমান্ড।
এগুলো উইন্ডোজ যখন ইনস্টল করা হয় অপারেটিং সিস্টেমের প্যাকেজের সাথেই এই কমান্ডগুলো থাকে, কারণ command.com ফাইলের মধ্যেই এগুলো ইনক্লুডেড আছে। যেমন এক্সাম্পল cls color help একটা ইউটিলিটি, d ফর ডিরেক্টরি, cd ডেট টাইম, এগুলো তো সিস্টেম ইনস্টল করার পর মারলেই রেজাল্ট দেখাতে লাগে, এক্সটার্নাল কমান্ডের প্রয়োজন নেই। এক্সটার্নাল কমান্ড হচ্ছে these are external programs downloaded from the internet and after locating the correct path they can only be run. এক্সটার্নাল কমান্ড হচ্ছে বহিরাগত কিছু অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম যেগুলো আমরা নেট থেকে ডাউনলোড করে রাখছি কোনো একটা জায়গায়, কোনো একটা লোকেশনে, পাথে। সে পাথটাকে আমি যদি মেনশন করে দিই, মানে পাথ মেনশন করতে হয়, কারণ যখন আমরা কোনো একটা কমান্ড চালাতে চাই, আইদার যেখানে ফাইলটা রয়েছে, প্রোগ্রামটা আছে, এক্সটার্নাল কমান্ডের কথা বলছি, দেখা গেল সি ড্রাইভে একটা ফোল্ডার আছে ডেমো বলে, সেই ফোল্ডারটার ভেতরে আছে ফাইলটা এক্সটার্নাল যে আমি যেটা ডাউনলোড করেছি, সেইটা পাথ, ওই পাথে আমাকে যেতে হবে, কমান্ড প্রম্পটে গিয়ে সেখান দিয়ে এক্সিকিউট করতে পারি, আর না হলে আমাকে পাথ সেট করতে হবে ম্যানুয়ালি। পাথ একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে, সেখানে সেই সি ড্রাইভে যে ডেমো ফোল্ডারটার পাথ সেটা আমাকে এন্ট্রি করলে, তাহলে আমি যদি ডিরেক্ট নামটা লিখি প্রোগ্রামের অ্যাজ আ কমান্ড, তাহলে ওটা এক্সটার্নাল কমান্ড হিসাবে গণ্য হবে, সেভাবেই চলবে। তো হচ্ছে কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পটটা কি? কমান্ড প্রম্পটটা হচ্ছে কিছুই না, আমি এই যে ব্ল্যাক একটা স্ক্রিন খুলছি, সিএমডি রানে গিয়ে সিএমডি লিখে এন্টার মারলে এই যে কালো স্ক্রিনটা আসছে, এটাই হচ্ছে কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট বলছে দিস ইজ a black screen application that provides CLI, command line interface. One needs to enter the commands to this window and hit enter. Then the command will be sent to the system shell. Shell is the actual command interpreter. You could open multiple command prompt windows and each will have distinct process IDs. Their job is only taking the command from the user. এটার মানে হলো যে আমি যখন এই কমান্ড প্রম্পটটা খুলছি cmd.exe, এটা কিছুই না, এটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড মানে আমরা যখন কোনো ওয়েবসাইট খুলি, সেখানে একটা ফর্ম থাকে বা ইউজার ইনপুটের জন্য টেক্সট বক্স থাকে, সেখানে আমরা নাম, মোবাইল নাম্বার, ইমেল এগুলো এন্টার করে থাকি। তেমনি কমান্ড প্রম্পট cmd.exe এটাও একটা টার্মিনাল প্রোগ্রাম বা একটা ফ্রন্ট এন্ড প্রোগ্রাম, ঠিক আছে, যেটার উইন্ডোজে যেটাকে কমান্ড প্রম্পট বলে নামটা দিয়েছে। তো এইটার থ্রুতে আমরা কি করতে পারি, এটা একটা ফ্রন্ট এন্ড, এর থ্রুতে আমরা অনলি কমান্ড গুলো পাঠাতে পারি। তার মানে কমান্ড প্রম্পট হচ্ছে একটা ব্ল্যাক স্ক্রিন অ্যাপ্লিকেশন, এটা জাস্ট একটা ফ্রন্ট এন্ড। এর কাজ হচ্ছে শুধুমাত্র আমার থেকে কমান্ড গুলো নেওয়া, কমান্ড গুলো নিয়ে সেলে পাঠিয়ে দেওয়া। কমান্ড গুলো আমার কাছে রাখবে না, কমান্ড গুলো ও নিজে এক্সিকিউট করে না, কমান্ড প্রসেসর এটাকে অনেকে বলে থাকে, কিন্তু এটা কমান্ড প্রসেসর নয়। কমান্ড এক্সিকিউট করা এর কাজ নয়, এর কাজ হচ্ছে ইউজারের থেকে ইনপুট নেওয়া। কমান্ড গুলো ইনপুট নিল, নিয়ে এবার ও ওটাকে শেলে ট্রান্সফার করবে। শেল যে আছে অপারেটিং সিস্টেমের মেনলি দুটো পার্ট, কার্নেল আর শেল। তো শেল হচ্ছে অনেকটা গাড়ির যে লিভার গুলো থাকে, গিয়ার, অ্যাক্সিলারেটর, ক্লাচ, স্টিয়ারিং, এরকম একটা ধারণা শেলের। তো মেন ইঞ্জিন হচ্ছে কার্নেলটা। এবার ইঞ্জিনটাকে তো ডিরেক্ট চালক চালাতে পারে না, তাকে ওই অ্যাক্সিলারেটর, ক্লাচ, গিয়ার এই সমস্ত কন্ট্রোল গুলোর সাহায্য নিতে হয়। তেমনি সেলটা হচ্ছে ওই রকম। তো এই যে এই যে কমান্ড প্রম্পটটা, এটা অনেকটা চালকের কাজ করছে। এ নিজে কিছু করছে না, এ নিজে গাড়িটাকে বয়ে নিয়ে যাচ্ছে না, এ কি করছে, কন্ট্রোল গুলোকে করছে, চালাচ্ছে। কন্ট্রোল ফার্দার কার্নেলটাকে ইনস্ট্রাক্ট করছে বা গাড়ির ইঞ্জিনটাকে ইনস্ট্রাক্ট করছে, কন্ট্রোল করছে। তো এখানে সেরকমই, ও আমার থেকে কমান্ড গুলো নেবে, কমান্ড প্রম্পট নিয়ে ও ডেলিভার করে দেবে শেলে। শেল এবার যদি শেলের ভেতরকার প্রসেসের হয়, কাজটা যদি শেলের ভেতরকারই হয়, তাহলে শেলের ভেতরে কাজটা এক্সিকিউট হবে, রেজাল্টটা রিটার্ন করে দেবে।
আর যদি থার্ড কোনো অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হয়, দেখা গেল আমি একটা এক্সটার্নাল এখানে অ্যাপ্লিকেশনকে ডাকছি, MP3 প্লেয়ার বা ভিডিও প্লেয়ার বা ক্যালকুলেটর, তখন কি হবে, এ যাবে শেলে, কমান্ডটা শেল, তারপর সেই থার্ড অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করবে। যদি মানে তাকে ইনপুট দেবে যে ক্যালকুলেটরটাকে খুলতে চাইছে, ক্যালকুলেটর খুলে যাবে। এবার হতে পারে ক্যালকুলেটর নট MP3 প্লেয়ার বা সাম কাইন্ড অফ আদার অ্যাপ্লিকেশন, সেও দেখা গেল একটা আউটপুট দিচ্ছে, তাহলে সে আউটপুটটা আবার ফার্দার রিটার্ন করবে শেলে। এবার সেল আবার আমাকে আউটপুট দিতে পারে, বা যদি আবার কার্নেলকে ইনপুট দিতে হয় কার্নেলকে ইনপুট দেবে। মেন ওই ম্যানেজার, শেলই সব কাজটা করছে, ওই ম্যানেজ করছে প্রসেসগুলোকে। তা আমি যদি তিনখানা কমান্ড প্রম্পট খুলি, এই যে ছবিতে দেখানো হয়েছে, তিনটে কমান্ড প্রম্পটের উইন্ডো খোলা হয়েছে, কিন্তু তিনটের আলাদা PID থাকবে বা প্রসেস আইডি থাকবে, ঠিক আছে? তার মানে যেহেতু এটা জাস্ট একটা ফ্রন্ট এন্ড, যত কটা ফ্রন্ট এন্ড খুলবো তত কটা আমার প্রসেস আইডি দিয়ে আমার তৈরি হবে। এগুলো ইমেজ নেম, এটা হচ্ছে ইমেজ নেম, এটা হচ্ছে প্রসেস আইডি। ইমেজ নেমটা একই আছে, cmd.exe। তার মানে এই যে ফ্রন্ট এন্ড, এটা একটা প্রোগ্রাম cmd.exe টা, এই প্রোগ্রামটা মেনলি জাস্ট একটা ফ্রন্ট এন্ড, যেটা ইউজার ইনপুটটা নিচ্ছে, কমান্ড গুলো নিচ্ছে। এর ইমেজ নেম একটাই, অ্যাপ্লিকেশন এটা একটাই, এর তিনখানা আমি ইনস্ট্যান্স খুলেছি, তাই তিনখানা আলাদা প্রসেস আইডি পেয়েছি। এবার যে কমান্ড হোস্ট কি বলছে, এই কমান্ড ইজ আইদার দ্য বিল্ট ইন ওয়ান or external program. They need to communicate with the command host or command processor, which is nothing but the shell, and more precisely command shell, be it command shell or PowerShell, they all belong to the operating system shell compartment. এটা মানে হচ্ছে যে কমান্ড হোস্ট, একটা হোস্ট মানে হচ্ছে সেই মেকানিজমটা বা সেই সিস্টেমটা যে কিনা নিজে একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করছে স্ক্রিপ্টগুলোকে রান করার জন্যে। পাইথন, জাভা, এগুলো ইন্টারপ্রিটেড প্রোগ্রাম। এদের ক্ষেত্রে কিন্তু এরা যেহেতু কম্পাইল প্রোগ্রাম নয় বা কম্পাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এদের একটা ইন্টারপ্রিটারের প্রয়োজন হয়, একটা রান টাইমের প্রয়োজন হয়। জাভার ক্ষেত্রে কি, জাভার ক্ষেত্রে জেভিএম, পাইথনের ক্ষেত্রে পিভিএম, পাইথন ভার্চুয়াল মেশিন অ্যান্ড জাভা ভার্চুয়াল মেশিন। সো দিজ আর দ্য host or runtime environments, ঠিক আছে? These are basically host which are providing the environment for running the respective programming language or scripting language. So they are basically these host or these uh, environments, runtimes, these are just providing the environment to execute these scripts or programs. যখন আমরা হোস্টের কথা বলছি বা রান টাইমের কথা বলছি, তখন মোর প্রিসাইজলি স্ক্রিপ্ট বলাটাই বেটার, কারণ প্রোগ্রাম বলতে আমরা কম্পাইল বোঝাই। কম্পাইল প্রোগ্রাম যখন আমরা বোঝাচ্ছি, কম্পাইল প্রোগ্রামিং এর তো রান টাইমের আলাদা করে প্রয়োজন নেই। ওইটার যে রান টাইম সেটা অপারেটিং সিস্টেমই প্রোভাইড করবে, আমাকে আলাদা করে ইনস্টল করতে হয় না। জেভিএম, যেমনি জেআরির সাথে আসছে জেভিএম, পিভিএ, হ্যাঁ, পাইথন ভার্চুয়াল মেশিন, পিভিএম, এগুলো ইনস্টল করতে হয় না আলাদা করে। এগুলো কম্পাইল্ড এই কারণেই বলা হয়েছে, এগুলো নিয়ার টু মেশিন কোডেই হয়ে রয়েছে। তাও যদি একটা রান টাইমের প্রয়োজন হয়, সেটা আলাদা করে মেনশন করার প্রয়োজন হয়নি এই কারণেই, কারণ ওটা অপারেটিং সিস্টেমেই বিল্ট ইন আছে, অপারেটিং সিস্টেম সেটা দেখাশোনা করছে, সেই কারণে ওগুলোকে কম্পাইল ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে। আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো তা নয়, এটা একটা রান টাইম লাগবে, কারণ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কোনো কম্পাইলেশন ইনভলভ নেই। ডিরেক্ট আমি কমান্ডগুলো লিখলাম, লিখে একটা স্ক্রিপ্ট তৈরি হলো, ওটাকে সেভ করে রেখে দিলাম, যেমনি পাইথন ফাইল। তো এর একটা ইন্টারপ্রিটার প্রয়োজন আছে। জাভার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, জাভাতে 50% ওটা হয়েই থাকে, ম্যাজিক কোড বা বাইট কোডটা তৈরি হয়ে থাকে, এবার ওটাকে আমি করছি, ইন্টারপ্রিট করছি জেভিএম এ, ভার্চুয়াল মেশিনে, জেআরই বা জেটিকে এর সাথে সেটা আসে। এইবার এইখানে যেহেতু এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কথা হচ্ছে, ব্যাচ, ব্যাচ ফাইল, জাভা স্ক্রিপ্ট, ভিভি স্ক্রিপ্ট, এগুলো হচ্ছে সব স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো এগুলোর ক্ষেত্রে এনভায়রনমেন্টের প্রয়োজন হবে। জাভা স্ক্রিপ্টটা যখন ব্রাউজারে চলে, সেখানেও একটা ইঞ্জিন থাকে। ক্রোমসের এখন ভার্সন 8 জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনটা চলছে, গুগল মানে ক্রোমের ভেতরে যে জাভা স্ক্রিপ্ট ইঞ্জিন আছে, ভার্সন 8 ইঞ্জিন, ঠিক আছে? এগুলো সব C++ এর লেখা।
প্রোগ্রাম গুলো, এনভায়রনমেন্ট গুলো। এবার এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মানে এই যে কমান্ড গুলো, এই কমান্ড গুলো তো শেলের দ্বারাই তো এগুলো এক্সিকিউট হচ্ছে। শেলটা এখানে হোস্ট, শেলটাই এখানে সেই এনভায়রনমেন্ট বা রান টাইম যে কমান্ড গুলোকে অ্যাকচুয়াল প্রসেস করছে। আমি তো র কমান্ড পাঠাচ্ছি, জাস্ট কমান্ডটা পাঠিয়ে দিচ্ছি, আমি এখানে কোনো কম্পাইলেশন ইনভলভ নয়। শেলে ঢুকছে, শেল এক্সিকিউট করে দিচ্ছে, ওই জন্য এটা হচ্ছে হোস্ট বা রান টাইম। এবার উইন্ডোজ ব্যাচ ফাইল, উইন্ডোজ ব্যাচ ফাইলটা কি? ব্যাচ ফাইল refers to the batch execution of commands. If you want to execute 100 commands in a sequence, then batch file is the solution. Instead of manually entering commands one by one, you create a list of those commands using a text editor and save the file with .bat extension. So it means whenever you want to execute several commands altogether, then you have two ways to do that. One, either the first way is to enter all those commands manually. You will enter the date command, it will then hit enter, it will execute. Then again you will enter another command and hit enter, and that will also execute. So this is the one way. It needs your attention. It needs user interaction. The user has to be there for the interaction. But there is a second way, that is uh, you write all those commands, multiple commands, in a plain text file and save that text file with the .bat extension. So if you double click on that, that will make a script also. Whenever you are double clicking on that script, you don't need to open command prompt. All those commands written in sequential manner, they will be delivered to the shell, and shell will take care of the rest of the process will be taken care by the shell. So it means Windows batch file is nothing but a collection of commands that you write in a sequential manner and save that file as the file. You provide a file name, and also the extension will be .bat. Bat refers to batch, and whenever you save that file in that manner, it will create a file like this. This file I have created earlier. The file name is batch script and the extension is .bat. Now you can double click on this file and it will open the black screen. Again you can control, you can set the size of the width of the console window, the height of the console window, the icon, the title. As you can see, I have changed the title, and you can do anything with batch file. In design aspect, you have that much freedom that you can set the title, you can set the width, height, set the color. Everything inside is under your control. Whatever you can see in the black screen, that is coded. You can see the code. If you right click on this file, you will have the edit option, and when you click this option, then ignore these things, because I have earlier compiled this file using some other application. That's why these codes are here. Okay, now I will remove all these codes because these are not necessary for my purpose. I do not need these things. Okay, now I'm saving this file. Okay, so now you can see I have created a batch file earlier. I have already created this batch file earlier. So now you can do two things. One, you can check the source code for this batch file. এই ফাইলটার, এই যে ব্যাচ ফাইলটা তৈরি হয়েছে, সোর্স কোড দেখা যাবে এডিট অপশনে গেলে। ঠিক আছে, নোটপ্যাড বা অন্য টেক্সট এডিটর দিয়ে খোলা যেতে পারে। এটা হচ্ছে এর কোড, সোর্স কোড। আলটিমেটলি এটা একটা স্ক্রিপ্ট, কিন্তু স্ক্রিপ্টটা যেহেতু এক্সিকিউটেবল, কে এক্সিকিউট করবে? রান টাইম এক্সিকিউট করবে। রান টাইম বা হোস্ট, সেটা কে? সেটা হচ্ছে শেল, মোর প্রিসাইজলি সিএমডি শেল। ঠিক আছে, মাইক্রোসফট উইন্ডোজ
শেল তো একটা ছোট পার্ট নয়, শেল একটা বড় পার্ট। শেলে অনেক কিছু থাকে, শেলের অনেকগুলো কম্পার্টমেন্ট আছে। তো সেই কারণে এই যে শেলে অনেক কম্পার্টমেন্ট থাকে, এর মধ্যে সিএমডি শেল বলে একটা কম্পার্টমেন্ট আছে। সেই সিএমডি শেলই এই কাজটা করে, মানে এক্সিকিউশনটা দেখাশোনা করে। কিন্তু এগেন সিএমডি শেল কোথা থেকে এলো? শেল থেকেই এলো। তাই সিএমডি শেল ইজ দ্য পার্ট অফ দিস শেল, অপারেটিং সিস্টেম শেল। তো এখানে আমি রাইট ক্লিক করে কোডটাও দেখতে পারি, আবার ডবল ক্লিক করলে কি হবে? ডবল ক্লিক করলে আর কমান্ড প্রম্পট খুলবে না, এটা কিন্তু কমান্ড প্রম্পট নয়। কথা বলো না এখন, রেকর্ড হচ্ছে। এটা হচ্ছে একটা উইন্ডো খুলেছে, এটা কিন্তু কমান্ড প্রম্পট নয়, এইটা হলো আমার স্ক্রিপ্টটা। তবে এটার একটা ইন্টারফেস পেয়েছে, একটা ক্যারেক্টার, একটা সিএলআই পেয়েছে, কমান্ড লাইন ইন্টারফেস পেয়েছে, বা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস পেয়েছে, কিন্তু এটা কিন্তু কমান্ড প্রম্পট নয়। তবে ওই রকমই দেখতে এটা পেয়েছে, একটা আকার পেয়েছে। তাহলে এই কমান্ড গুলো কোথায় যাচ্ছে? এই যে কমান্ড গুলো এই ফাইলটার ভেতরে, স্ক্রিপ্টটার ভেতরে আছে, এগুলো সিধা যাচ্ছে শেলে, শেলের কমান্ড শেলের মধ্যে যাচ্ছে, সিএমডি শেলে। ও ওটাকে এবারে এক্সিকিউট করেছে, করে আমাকে এই রেজাল্টটা দেখিয়েছে। আর হিট এনি কি টু এক্সিট বলছে অ্যাকর্ডিং টু মাই সোর্স কোড। আমি এখানে এন্টার মারলাম, এটা বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ব্যাচ ফাইলের কথা। এবার এই ব্যাচ ফাইলটা দিয়ে অটোমেশন হচ্ছে। আমি চাইলে এরকম একটা ব্যাচ ফাইল লিখতে পারি যে 100টা ফোল্ডার এট এ টাইম ক্রিয়েট করবে। কি কোনো একটা এক্সামের জন্য দেখা গেল একটা এক্সাম আছে, সেই এক্সামে দেখা গেল সাতটা সাতটা পেপার আছে, সেই সাতটা পেপারের জন্য সাতটা ফোল্ডার। এগেইন ওয়ান লেভেল আপে গেলে মানে সবার আগে সাতটা ফোল্ডার ক্রিয়েট হবে না, সবার আগে একটা স্টুডেন্ট আইডি দিয়ে, দেখা গেল 10টা কি 20টা স্টুডেন্ট আছে, তা সব কটা 20টা ফোল্ডার তৈরি হবে। সেই 20টা ফোল্ডারের ভেতর আবার সাতটা করে ফোল্ডার তৈরি হবে সাবজেক্টে। ঠিক আছে? সেই সাবজেক্টে আবার যে সাব পার্ট থাকে আরো সাব ফোল্ডার তৈরি হবে। তো এই কাজটা আমি যদি করতে যাই হাতে, তাহলে এই কাজটা অনেক টাইম নেবে। ম্যানুয়ালি করা যায়, কিন্তু আমি চাইছি যে বোরিং কাজগুলো আমি যদি সেই করতেই হয়, তাহলে আর প্রোগ্রামিং এর লাভ কি হলো? যদিও এটা প্রোগ্রামিং কাজটা করছে, এই যে ফাইল ক্রিয়েট, ফোল্ডার ক্রিয়েট, স্টিল আমি চাইছি আরেকটা প্রোগ্রাম ডেভেলপ করব, যে আমার হয়ে এই কাজগুলো করে দেবে। আর সেখান থেকেই তো অটোমেশনের ধারণাটা জন্মেছে, যে অটোমেশন ইজ দ্য কনসেপ্ট অফ instructing a machine through another machine, or instructing a software through another software. That is called automation. হলো এটা। তো আমি এবার চাইলে নেক্সট এই ব্যাচ ফাইলটাকে exe তে কনভার্ট করতে পারি। কেন দরকার সেটা? কারণ এই যে ব্যাচ স্ক্রিপ্টটা আছে, এইটা কিন্তু এডিটেবল। সো এডিটেবল মানে হলো যে নেক্সট টাইম কেউ যদি এটাকে এডিট করে দেয়, বা আমি যদি ভুল করে এডিট করে দিই, হতে পারে সেটার একটা নেগেটিভ আউটকাম আসবে। নেক্সট টাইম আমি যখন ফাইলটাকে এক্সিকিউট করব, দেখা গেল যে আনওয়ান্টেড কিছু অ্যাকশন হয়ে গেল, ভুলভাল ফাইল ডিলিট হয়ে গেল, বা ফাইল ক্রিয়েট হয়ে গেল, বা একটা সিস্টেমে একটা কিছু প্রবলেম হয়ে গেল, বা ইন্টেনশনালি কেউ হয়তো ইচ্ছা করে বদ মতলব নিয়ে ফাইলটাকে চেঞ্জ করতে চাইলো। যাতে আমি এই প্রবলেমগুলো না হয়, এগুলোকে অ্যাভয়েড করা যায়, সেটার জন্য আমাকে এই ফাইলটাকে এনকোড করতে হবে। কিসেতে? ইএক্সি তে এনকোড করতে হবে। ইএক্সিটা হচ্ছে নিয়ার টু অবজেক্ট কোড, এডিটেবল নয়। তার ফলে কি হবে? এইটা নেক্সট টাইম এটা সোর্স কোড এডিট করা যাবে না, আমি যদি exe তে একবার কনভার্ট করে দিই। পজিটিভ সাইড হচ্ছে সোর্স কোড এডিট করা যাবে না, তার ফলে সিকিউর থাকবে, প্রোগ্রামটা অ্যাজ ইট ইজ থাকবে। নেগেটিভ সাইড হচ্ছে ওইটাই, যে আমি এডিট করতে পারবো না, আমি কোনো ইমপ্রুভ করতে পারবো না প্রোগ্রামটা, আমাকে সোর্সে মডিফিকেশন করতে হবে ব্যাচ ফাইলটায়। তো সেটা কোনো প্রবলেম নয়, কিন্তু এই কাজটা করতে গেলে আমাকে থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে, যেটা আমি আগে করতাম। 2011-এ আমি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতাম। ব্যাচ টু exe কনভার্টার একটা আছে। তো developed by Fatih Kodak. He's a German developer, and his company name is F2KO.de. It's a Denmark-based company. So they have developed uh, a program to convert the
batch file to exe. So they are making exe from batch files. So now I will again open that application. 11 years ago I used to this application, then it had different user interface, but after a lot of improvements these years, the user interface, it has become even better. It is now very much good. তো এটা হলো ইন্টারফেসটা। এখানে আমি যদি এটাকে আমি ইনিশিয়ালি এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এটা আমি যেহেতু এতে করছিলাম তাই রয়ে গেছে। আমি এটাকে কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। আর এটাকে আমি ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম প্রোগ্রামটায়। কোডটা চলে এলো, কিন্তু কোড হাইলাইটিং ফিচারটা আমাকে প্রোভাইড করছে, হাইলাইট করছে। অটো কমপ্লিশনটা নেই, কিন্তু হাইলাইট করে দেবে। আমি এটাকে একটা আইকন প্রোভাইড করতে পারি, যেহেতু আমি এটা ইএক্সি তৈরি করছি, আইকন প্রোভাইড করব আমি। আমার ডাউনলোডসে অলরেডি ডাউনলোড করা আছে আইকনটা। আইকনটা সেট করে দিলে পাসওয়ার্ড অনলি ইফ ইউ ওয়ান্ট দিস ফাইল টু বি পাসওয়ার্ড প্রোটেক্টেড, এলস ইট ইজ নট রিকোয়ার্ড। And one more important option here, that is exe format. So what option you should use, you should choose? I would suggest you to choose this 64-bit console visible option, because what happens when you select 32-bit option, then sometimes operating system, sorry, the antivirus systems, they detect this file, they will detect this file as a virus. They will never let you open, they will never let you execute this file. That's why আমি সবসময় বলবো যে এটাকে 64-বিট ভার্সনে সিলেক্ট করতে, আর কনসোল ভিজিবলে রাখতে। ইনভিজিবল হলে এক্সিকিউশনে কিছু দেখা যাবে না, মানে ওই ব্ল্যাক স্ক্রিনও আসবে না, কিছু বোঝা যাবে না। ইনভিজিবলি রান হবে, ইমেজটা দেখাবে টাস্ক ম্যানেজারে বা টাস্ক লিস্টে, পিআইডিও তার অ্যালোকেট হবে, প্রসেস আইডিও অ্যালোকেট হবে, কিন্তু ভিজিবিলিটি থাকবে না। তাই ভিজিবল করে দিলাম। আর এখানে আলাদা কিছু অপশন আছে, আমি এগুলোতে হাত লাগাচ্ছি না। রিকোয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজেস, আই ডোন্ট নিড এনি কাইন্ড অফ administrative privileges, because I want this application to be run by everyone, anyone can run this application. That's why I'm just leaving this as it is. Okay, তো এমবেড হলো, আমি যদি কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করতে চাই তাহলে আমি ডিপেন্ডেন্সি অ্যাড করতে পারি, আমি করছি না। যদি কোনো ইমেজ ফাইল, কিছু টেক্সট ফাইল কিছু লাগে, আমি এখানে অ্যাড করতে পারি। আমার কোনো ডিপেন্ডেন্সি নাই, এটা একটা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন, কিছু লাগবে না। ভার্সন ইনফরমেশন হচ্ছে এর কিছু মেটা ডেটা আমি অ্যাড করতে পারি। ফাইল ভার্সন, এবার এখানে একটা জিনিস আমি বলে দিই, ফাইল ভার্সন বা ভার্সনিং বা নেমিং কি করে হয়, ভার্সনিং বা ভার্সন নেমিংটা কি করে হয় আমি বলে দিচ্ছি। 1.0.0, সরি 1.0.0.0, এখানে আমাকে বলে দিয়েছে যে ইনক্লুড ভার্সন ইনফরমেশনে যে ফাইল ভার্সন ফরম্যাটটা দিয়েছে n.n.n.n. চারটে এন আছে, মানে চারটে ডিজিট প্রোভাইড করতে হবে। আমি তাই করেছি 1000। এইবারে একদম লাস্টের জিরো যেটা আছে, সেটা সেটা কাকে ডিনোট করে, এটা ডিনোট করে প্যাচ নাম্বারকে। প্যাচ হচ্ছে একটা প্রোগ্রাম বা স্ক্রিপ্টে যখন খুব ছোটখাটো কোনো প্যাচ বলতে কাকে বোঝায়, মানে একটা হিলিং মেথড, রাইট, লাইক ব্যান্ডেজ। তো সেটা কখন প্রয়োজন পড়ে, যখন কোথাও কোনো উন্ড দেখা দেয়, কোনো ঘাও দেখা দেয়, বা কোনো বাগ, প্রোগ্রামিং এর ভাষায় বাগ, কোথাও কোনো এরর থাকলে, বাগ দেখা দিলে, তখন আমাদের প্যাচের প্রয়োজন হয়। দেখা গেলো আমি প্রোগ্রামটা লঞ্চ করেছি 1.0.0.0 দিয়ে, কিন্তু 2 মাস পরে কেউ একটা বাগ রিপোর্ট করলো, ওটাকে আমি ফিক্স করলাম, বাগ ফিক্স করার পর এটাকে 1 হবে, আপ টু 9 যাবে, 9টা আমি যদি বাগ ফিক্স করি, কিন্তু 10-এর জন্য কোনো জায়গা নেই। যে এটা 10-এর প্রয়োজন পড়বে, তখন এইটা তো 0 থাকবে, এটা 1 হয়ে যাবে। আবার এটা 9 আবার এটা 1, সরি এটা 1-এই থাকবে। আবার নেক্সট আমি যখন প্যাচ ঠিক করব, আবার এটা 1, এরকম করে আবার এটা 9-এ যাবে। আবার যখন এখানে 10-এর প্রয়োজন পড়বে, তখন এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, এতটা পর্যন্ত ঠিক আছে। এটা এখনো পর্যন্ত বাগ ফিক্স চলছে। যদি কোনো একটা আমি ফিচার অ্যাড করি, ফিচার অ্যাড করলে সেটার জন্য হচ্ছে এইটা,
যতবার ফিচার অ্যাড করবো আমি দেখা গেল 9টা ফিচার অ্যাড করে দিচ্ছি, ও 10-এর জায়গা নেই। তখন এটা আমি সেট করব মেজর ভার্সনটা 2020। এটা যে প্যাচ ফিক্সের নাম্বার প্যাচ ভার্সন, এটা হচ্ছে মাইনর ভার্সন, এটাও মাইনর ভার্সন। এই দুটো মেনলি প্যাচের জন্য। এই দুটো মেনলি প্যাচের জন্য। এটা এটা মাইনর ভার্সন, এটা মেজর ভার্সন। তার মানে এটা ফিচারের জন্য, এই দুটো প্যাচের জন্য, আর এটা হচ্ছে ওভারঅল ইমপ্রুভমেন্টের জন্য। যখন অনেকগুলো ফিচার লেগে যায় 9 পর্যন্ত, 10-এ হলে এটা তো বাড়বেই, এটা তখন আমাকে এখন ইনক্রিমেন্ট করতেই হবে। আবার আমি যদি ভাবি না আমি একদম একটা আলাদা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, অনেক ইমপ্রুভমেন্ট করলাম, তাহলে যা আছে আছে, এটা একেবারে এটা আমি একেবারে 3000 করে দিলাম। মানে ওভারঅলই চেঞ্জ অ্যাপ্লিকেশন, পুরো ইন্টারফেস থেকে শুরু করে মানে অনেক কিছু চেঞ্জ হলে তখন এরকম সব এইভাবে ইনক্রিমেন্ট করা হয়। তা আমি এখানে এইটা 100ই থাকছে, আমি এতে এত মাথা লাগাচ্ছি না। এক হাতে টাইপ করছি তাই প্রবলেম হচ্ছে। প্রোডাক্ট নেম আমি আমাদের এই নামটাই রাখছি, একাডেমি। অরিজিনাল ফাইল নেম, internal name, so many options you have, you can mention. ওকে, মোর দ্যান এনাফ, যা মেনশন করে দিয়েছি। এবারে ফাইনালি আমাকে কনভার্ট ক্লিক করতে হবে। ফাইলের নাম হবে মাই অ্যাপ exe। প্রসেস করছে। এই আমার ফাইলটা exe, আইকনও সেট করে দিয়েছে। এবার এটা আমি সোর্স এডিট করতে পারবো না, সো এটা নন এডিটেবল হয়ে গেল। আমি যদি ডবল ক্লিক করি, যেহেতু ফার্স্ট টাইম exe জেনারেট হয়েছে, অ্যাপ্লিকেশনটা স্ক্যান করা হবে, অ্যান্টিভাইরাস স্ক্যান করবে। সাসপিশাস ফাইল ডিটেক্টেড এই কারণে বলছে, কারণ এই ধরনের যত স্ক্রিপ্ট গুলো হয়, যেহেতু এর অনেক ক্ষমতা থাকে হ্যাকিং করার বা একটা সিস্টেমকে চোট করার জন্য, সেই কারণে কেন কেন ক্ষমতা থাকে, কারণ কমান্ড গুলো আমি লিখছি, তো এগুলো কিন্তু শেলের সাথে ইন্টারফেয়ার করছে, মানে ইন্টারাক্ট করছে। সেই জন্যে অ্যান্টিভাইরাস এই কমান্ড দেওয়া ফাইলগুলোকে একটু সিরিয়াসলি দেখে, যার মধ্যে প্লেন টেক্সট ফাইলের মধ্যে শুধুমাত্র কমান্ড লেখা আছে। এই ইএক্সিটা তো, ইএক্সি হলে কি হবে, ইএক্সিটা তো মানে ফাইলটার ভেতরে কি আছে অ্যাকচুয়ালি, র কমান্ড থেকে তো প্রিপেয়ার করা হয়েছে, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে করা হয়নি, একদম কমান্ড গুলো বসিয়ে দিয়েছি, মানে স্ক্রিপ্টিং হয়েছে। তো স্ক্রিপ্ট গুলোকে বরাবরই অ্যান্টিভাইরাস খুব সিরিয়াসলি নেয়, আর খুব স্ট্রিক্টলি স্ক্যান করে যখন দেখে যে কোনো প্রবলেম হবে না, তখনই ওটাকে চালাবে। আর ইনিশিয়ালি যখন রান হচ্ছিল ওটা স্যান্ড বক্সে চলছিল, মানে এ কোনো হার্ম করতে পারতো না। একটা বর্ডার তৈরি হয়ে গেছিল ব্লু কালারের, ওটা হচ্ছে স্যান্ড বক্স, প্রোটেক্টিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে চালায়। তো আমার এখানে এক্সিটা রান হচ্ছে, অ্যাজ ইট ইজ রেজাল্ট দেখাচ্ছে। এন্টার মারলাম, বন্ধ হয়ে গেল। এবার এখানে ডেসক্রিপশনে কিন্তু দেখাচ্ছে, ফাইল ডেসক্রিপশনে আমি সেট করে জাস্ট অ্যান exe দেখাচ্ছে, কোম্পানির নাম দেখাচ্ছে, 300 ভার্সন দেখাচ্ছে। আরো কিছু যদি দেখতে হয়, প্রপার্টিসে যাব, এখানে যাব, ডিটেলসে যাব, এই যে সব দেখাচ্ছে।